আজকে এই ভিডিওতে 10টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সম্পর্কে আলোচনা করা হবে, যেগুলো আর্কস্টেন সিজিএল 2024 যেগুলো 2024 সালের সিজিএল পরীক্ষাগুলোতে এসেছে। অ্যানেকডট, যার অর্থ হচ্ছে সত্য কাহিনী। এই অ্যানেকডট একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হচ্ছে a short interesting story about a real person or event, অর্থাৎ একজন বাস্তব ব্যক্তি বা সত্য ঘটনা সম্পর্কে একটি ছোট আকর্ষণীয় গল্প। অ্যানেকডট কথাটির অর্থ কি? সত্য কাহিনী। এমন অনেক জিনিস থাকে, ছোট, অবশ্যই ছোট, এমন অনেক জিনিস থাকে, ঘটনা থাকে, কোনো ব্যক্তির সম্পর্কে সত্য ঘটনা থাকে ছোট, সেগুলোকে আমরা অ্যানেকডট বলি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এপিজে আব্দুল কালামের জীবনী কে অনুসরণ করে লেখা হয়েছে একটি অটোবায়োগ্রাফি, সেটা হচ্ছে উইংস অ্যান্ড ফায়ার। তো সেই উইংস অ্যান্ড ফায়ারটাকে আমরা কখনোই অ্যানেকডট বলতে পারবো না। কেন? কারণ ওটাও তো একটা আত্মজীবনী এবং একটা ব্যক্তি সম্পর্কে বাস্তব সত্য ঘটনা, কিন্তু তবুও ওটা একটা বড় ঘটনা। উইংস ফায়ারে এপিজে আব্দুল কালামের সমস্ত জীবন কাহিনীটা বর্ণনা করা হয়েছে, সেই জন্য উইংস অ্যান্ড ফায়ারটা কখনোই অ্যানেকডট নয়। অ্যানেকডট হবে সেই সমস্ত সত্য ঘটনা যেগুলো হবে শর্ট। এই অ্যানেকডট ওয়ান ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কিভাবে ইউজ করতে পারি? মেনি অফ হিজ লাইফ স্টোরিজ অ্যান্ড অ্যানেকডটস ক্যান বি ফাউন্ড ইন হিজ ফিল্মস। আরও একবার, মেনি অফ হিজ লাইফ স্টোরিজ অ্যান্ড অ্যানেকডটস মানে তার জীবনের অনেক গল্প এবং উপাখ্যান তার চলচ্চিত্রগুলিতে পাওয়া যায়। অ্যানেকডটটাকে এভাবেই সেন্টেন্সে ইউজ করা হয়ে থাকে শর্ট ইন্টারেস্টিং স্টোরি হিসেবে। এই ভিডিওতে এই মানুষটা একটা ছোট্ট গল্প তার সম্পর্কে বলছে এই মহিলাটাকে, অর্থাৎ অ্যানেকডট মানে হচ্ছে শর্ট অ্যামিউজিং স্টোরি, একটা ছোট্ট বাস্তব ঘটনা বা ছোট্ট জীবন কাহিনী। মাল্টিলিঙ্গুয়াল বা বহুভাষিক, এ পারসন হু ইজ এবল টু স্পিক ইন মেনি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে ব্যক্তি অনেক ভাষায় কথা বলতে পারে। লিঙ্গুয়াল শব্দটা ল্যাঙ্গুয়েজ থেকে এসেছে, মাল্টি, আর আমরা জানি মাল্টি মানে হচ্ছে অনেক। তো ল্যাঙ্গুয়েজ থেকে লিঙ্গুয়াল শব্দটা আসছে, মাল্টি মানে অনেক, সেই জন্য বহুভাষিক অর্থাৎ যে ব্যক্তি অনেকগুলো ভাষায় কথা বলতে পারে। আমাদের আশেপাশে এমন অনেকে থাকে যারা বাংলাও জানে, ইংরেজিও জানে, হিন্দিও জানে, কানাডাও জানে, বিভিন্ন ভাষা জানে, মারাঠি, গুজরাটি, ওড়িয়া, বিভিন্ন ভাষা যারা জানে, বিভিন্ন ভাষা, একটা দুটো তিনটে নয়, বিভিন্ন ভাষা, অনেকগুলো ভাষা, 5-6টার অধিক, সেই সমস্ত ব্যক্তিগুলোকে আমরা মাল্টিলিঙ্গুয়াল বলি। আর এই মাল্টিলিঙ্গুয়াল ওয়ান ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কীভাবে ব্যবহার করতে পারি? মাই আঙ্কেল ইজ এ মাল্টিলিঙ্গুয়াল পারসন হু স্পিক্স 6 ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমার কাকা একজন বহুভাষিক ব্যক্তি যিনি 6টি ভাষায় কথা বলতে পারেন। মাল্টিলিঙ্গুয়াল, যেটা বললাম, মাল্টিলিঙ্গুয়াল মানে হচ্ছে যে ব্যক্তি অনেকগুলো ভাষায় কথা বলতে পারে। এই ছবিটা আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের ছবি। এস জয়শঙ্কর একজন মাল্টিলিঙ্গুয়াল পারসন, কারণ তিনি বিভিন্ন দেশ বিদেশ ঘুরে ঘুরে বেড়ান প্রতিটা মুহূর্তে বিভিন্ন কাজে, এবং অনেকগুলো ভাষা তিনি জানেন, সেই কারণে এস জয়শঙ্কর একজন মাল্টিলিঙ্গুয়াল পারসন। কন্টেন্টিয়াস, যার অর্থ হচ্ছে বিতর্কিত। এই কন্টেন্টিয়াস ওয়ার্ডটাকে ভেঙে কি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পাই আমরা দেখি। এ পারসন হু লাইকস টু আর্গু অ্যাবাউট এনিথিং মানে হচ্ছে যে ব্যক্তি যে কোনো বিষয়ে তর্ক করতে পছন্দ করে। আমাদের আশেপাশে এমন অনেক মানুষজন থাকে যারা প্রতিটা মুহূর্তে যে কোনো ভালো বিষয়ে তর্ক শুরু করে দেয়। খারাপ বিষয়ে তো তারা তর্ক তো করেই, যে জিনিসে তর্ক করা উচিত সেই সমস্ত বিষয়ে তো তারা তর্ক করে, এমনকি যে বিষয়গুলোতে তর্ক করা উচিত না সেখানেও তারা আর্গুমেন্টের সাবজেক্টটা খুঁজে পায়। অর্থাৎ যে মানুষটা সর্বদা তর্ক করতে পছন্দ করে তাদেরকে আমরা কন্টেন্টিয়াস বলছি। এই কন্টেন্টিয়াস ওয়ান ওয়ার্ডটাকে আমরা কীভাবে ইউজ করি সেন্টেন্সে? ইট ওয়াজ এ কন্টেন্টিয়াস ডিসিশন বাই দ্য রেফারি, এটি রেফারের একটি বিতর্কিত সিদ্ধান্ত ছিল। ফুটবল খেলা বা বিভিন্ন জায়গাতে এমন আমরা অনেক বিতর্কিত জিনিস বলে দিই, বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে দিই, তো সেই বিতর্কিত সিদ্ধান্ত বা বিতর্কিত জিনিসগুলোকে এখানে কন্টেন্টিয়াস বলছে। এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা সবাই জানে যে এটা কার ছবি। এই মানুষটা না সবসময় কন্টেন্টিয়াস স্পিচ বলে, প্রতিটা মুহূর্তে যে কোনো মঞ্চে ওঠে কন্টেন্টিয়াস কন্টেন্টিয়াস স্টেটমেন্ট দিয়ে দেয়। তো একটা কন্টেন্টিয়াস ওয়ার্ডের একটা জলজান্ত উদাহরণ হচ্ছে এই ছবিটা। স্টোইক, যার অর্থ হচ্ছে অবিচলিত বা স্থির চেতা ব্যক্তি।
এই স্টোইক ওয়ার্ডটাকে ভেঙে আমরা কি পাই দেখি, এ পারসন হু রিমেইনস কাম অ্যান্ড আনএফেক্টেড বাই দ্য পেইন অফ অর প্লিজার, অর্থাৎ যিনি দুঃখ, কষ্ট বা আনন্দে বিচলিত হন না, তিনি হচ্ছে স্থিরচেতা ব্যক্তি। আমাদের আশেপাশে মানে প্রত্যেকটা ইংলিশ ওয়ার্ডে তুমি দেখতে পাবে এরকম উদাহরণ। তো স্টোইক হচ্ছে সেই সমস্ত ব্যক্তিগুলো যারা কখনোই খারাপ ঘটনাতে বা ভালো ঘটনাতে উত্তেজিত হয় না। উত্তেজিত বলতে তাদের বহিঃপ্রকাশ ঘটায় না। কিরকম বহিঃপ্রকাশ ঘটানো, অর্থাৎ যে কোনো ভালো জিনিসে তারা বেশি আনন্দিত হয় না, যে কোনো খারাপ বিষয়েও তারা দুঃখ প্রকাশ করে না, রাগ প্রকাশ করে না। তাদেরকে আমরা এখানে স্টোইক পার্সন বলে দিই, অর্থাৎ যারা রিমেন্স কাম অর্থাৎ তারা শান্তশিষ্ট থাকে, সে প্লেজার হোক বা পেন হোক। এই স্টোইক ওয়ান ওয়ার্ডটাকে কিভাবে সেন্টেন্সে ইউজ করা যায়, হি অ্যান্ড হিজ pals are stoic in the face of any criticism of their team, অর্থাৎ তিনি এবং তার বন্ধুরা তাদের দলের যে কোনো সমালোচনার মুখেও নীরব থেকে যায়। স্টোইক ওয়ান ওয়ার্ডটার একটা জলজান্ত উদাহরণ হচ্ছে এই ব্যক্তিটা। আমরা প্রত্যেকে জানি এই ব্যক্তিটাকে। এই ব্যক্তিটা স্টোইক ওয়ার্ডটার একটা জলজান্ত উদাহরণ। যদি ম্যাচ জিতে যায় তাতেও বেশি আনন্দিত হয় না, যদি হেরেও যায় তাতে বেশি দুঃখ প্রকাশ করে না, যদি নিজেও, এমনকি আমরা দেখেছি বিরাট কোহলি যে একটা ছয় মেরে বিভিন্ন রকমের উত্তেজিত দেখায়, কিন্তু এই মানুষটা সেরকম করে না। তো এই ছবিটা একটা স্টোইক ওয়ার্ডটার একটা জলজান্ত উদাহরণ। ডিপসোমানিয়া, যার অর্থ হচ্ছে অত্যধিক সুরাশক্তি। সুরাশক্তি মানে হচ্ছে যারা খুব বেশি পরিমাণে ড্রিঙ্কস করে। এই ডিপসোমানিয়া ওয়ার্ডটাকে যদি আমরা ভাঙি তাহলে কি ওয়ান ওয়ার্ড পাই দেখি, অ্যান আনকন্ট্রোলেবল অ্যাডিকশন ফর দ্য অ্যালকোহলিক ড্রিঙ্কস, অর্থাৎ মদ্যপানের প্রতি অসামান্য আসক্তি। আমাদের আশেপাশে তো, অর্থাৎ প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা গলিতে গলিতে, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে, প্রত্যেকটা পার্কে পার্কে এরকম অনেক মানুষ দেখতে পাওয়া যায় যারা ডিপসোমানিয়া অর্থাৎ মদ্যপানের প্রতি প্রচণ্ড আসক্তি, অসামান্য আসক্তি, অ্যাডিক্টেড থাকে ড্রিঙ্কসের প্রতি, তাদেরকে ডিপসোমানিয়া বলা হয়ে থাকে। ডিপসোমানিয়া ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কিভাবে ইউজ করব, হিজ ডিপসোমানিয়া রুইন্ড নট জাস্ট হিজ কেরিয়ার বাট অলসো হিজ রিলেশনশিপস। রুইন্স মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া, ডিপসোমানিয়া হচ্ছে আসক্তি, ড্রিঙ্কসের প্রতি অ্যাডিকশন। এই সেন্টেন্সের মানে হচ্ছে তার এই অত্যধিক সুরাশক্তি কেবল তার কেরিয়ারই নয়, তার সম্পর্কগুলিকেও ধ্বংস করে দেয়। অর্থাৎ যে মানুষ অত্যধিক পরিমাণে ড্রিঙ্কস করে তাদেরকে আমরা বলছি ডিপসোমানিয়া। এটা একটা ছবি, একটা মানুষের ছবি, একটা ডিপসোমানিয়া ব্যক্তির ছবি, যে প্রতিদিন রাতের বেলায় অত্যধিক পরিমাণে ড্রিঙ্কস করে আসে এবং এসে চেয়ারে বসে টেনশন করে, যে ভাবে যে আমি আজকে খেয়ে ভুল করে ফেলেছি। তো ডিপসোমেনিয়া মানে হচ্ছে যে ব্যক্তিটা প্রচুর পরিমাণে মদ্যপান করে। ইনঅ্যাক্সেসিবল, যার অর্থ হচ্ছে দুর্বল। ইনঅ্যাক্সেসিবল, আমরা প্রত্যেকে অ্যাক্সেস কথাটা শুনেছি। অ্যাক্সেস মানে হচ্ছে পাওয়ার অধিকার, বা যে জিনিস সহজে পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাক্সেস। আর অ্যাক্সেসের অপোজিট ওয়ার্ড হচ্ছে ইনঅ্যাক্সেস। তো সেই ইনঅ্যাক্সেস থেকে আসছে ইনঅ্যাক্সেসিবল, যার অর্থ হচ্ছে দুর্গম। এই ইনঅ্যাক্সেসিবল ওয়ার্ডটার ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা কি দেখা যাক, দ্যাট হুইচ ক্যান নট বি রিচড অর অ্যাপ্রোচড, অর্থাৎ যার কাছে পৌঁছানো বা যার কাছে যাওয়া যায় না। যেমনটা বললাম যে যে জিনিসের কাছে সহজে যাওয়া যায় না তাকে আমরা বলছি ইনঅ্যাক্সেসিবল অর্থাৎ দুর্গম। যেমন আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে বলতেই পারি যে মাউন্ট এভারেস্টে যাওয়ার যে পথ সেটা কি সহজ না দুর্গম? অবশ্যই দুর্গম। কেন? কারণ সেখানে সহজে যাওয়া যায় না। তো এই ইনঅ্যাক্সেসিবল ওয়ান ওয়ার্ডটাকে সেন্টেন্সে কিভাবে ইউজ করা যায়, ডিউরিং দ্য ফ্লাডস দ্য এন্টায়ার ভিলেজ বিকেম ইনঅ্যাক্সেসিবল, অর্থাৎ বন্যার সময় পুরো গ্রামটি অপ্রাপ্য দুর্গম হয়ে পড়েছিল। ডিউরিং দ্য ফ্লাডস, যদি একটা পুরো গ্রামে যদি বন্যা হয়ে যায় তাহলে রাস্তাঘাট তো সব জলে ডুবে যাবে, অর্থাৎ রাস্তাঘাট দিয়ে যাওয়া যাবে না, অর্থাৎ পথটা দুর্গম হয়ে যায়। এখানে একটা ছবি আছে, একটা বন্যার ছবি, ইনঅ্যাক্সেসিবল পিকচার। কেন ইনঅ্যাক্সেসিবল? কারণ হচ্ছে এটা একটা শহরের ছবি। এই শহরে বিভিন্ন রাস্তাঘাট সব জলে ডুবে গিয়েছে, জলে ঢেকে গিয়েছে, যে কারণে এখানকার রাস্তাঘাট হয়ে গিয়েছে ইনঅ্যাক্সেসিবল। কারফিউ ওয়ার্ডটার সঙ্গে আমরা প্রত্যেকে পরিচিত, বিশেষ করে আজ থেকে 3-4 বছর আগে যখন লকডাউন পিরিয়ড ছিল তখন। এই কারফিউ ওয়ার্ডটার ওয়ান ওয়ার্ডটা কি, a regulation requiring people to remain indoors during the specific hours, মানে কি, a regulation requiring people to remain indoors
টু রিমেন ইনডোরস মানে ঘরের মধ্যে থাকতে হবে কখন, ডিউরিং স্পেসিফাইড আওয়ার্স, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়। দেখি মানে কি, নির্দিষ্ট সময়ে বাড়ির বাইরে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা। A regulation requiring people to remain indoors during specified hours. কারফিউ আমরা জানি করোনার আগে কিছু বিকেলের দিকে বা 2-1 দিন কারফিউ জারি করা হয়েছিল, বলা হয়েছিল যেন মানুষজন বাড়ির মধ্যে থাকে, এটাকে আমরা কারফিউ বলছি। এই কারফিউটাকে সেন্টেন্সে কিভাবে ইউজ করা যায়? The government imposed a curfew to control the riots, অর্থাৎ দাঙ্গা নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি করেছিল। কয়েকদিন আগে মুর্শিদাবাদে ধুলিয়ানে বিভিন্ন রকমের সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধেছিল, সেখানে কারফিউ জারি করা হয়েছিল। কারফিউ মানে কি, যেন বাড়ির মধ্যে সবাই থাকে, রাস্তাঘাটে যেন না বেরোনো হয়। এখানে একটা ছবি যেখানে কারফিউয়ের ছবি দেখানো হয়েছে, রাস্তাঘাটে কেউ নাই, সবাই বাড়ির মধ্যে ইনডোরস আছে, সবাই রিমেন্স ইনডোরস। এটা হচ্ছে কারফিউ। ফ্লোরিস্ট বা ফুলওয়ালা, ফ্লোরিস্ট মানে কি ফুলওয়ালা। ফ্লোরিস্ট ওয়ার্ডটাকে ভাঙলে কি পাওয়া যাবে? এ পারসন হু সেলস অ্যান্ড অ্যারেঞ্জেস ফ্লাওয়ার্স, অর্থাৎ যিনি ফুল বিক্রি করেন বা ফুলের তোড়া সাজান। যিনি ফুল বিক্রি করেন বা ফুলের তোড়া সাজান তাদেরকে আমরা কিন্তু ফ্লোরিস্ট বলছি। ফ্লাওয়ার, ফ্লাওয়ার থেকে ফ্লোরিস্ট কথাটা মনে রাখবে। ফ্লাওয়ার মানে কি, ফ্লাওয়ার মানে হচ্ছে ফুল, এফ দিয়ে ফ্লাওয়ার, এফ দিয়ে ফ্লোরিস্ট, ফ্লাওয়ার থেকে ফ্লোরিস্ট আসছে। ফ্লোরিস্ট মানে হচ্ছে ফুল টুল নিয়ে যে যার কারবার, অর্থাৎ ফুল যে বিক্রি করে, ফুলের তোড়া সাজান, তাকে আমরা ফ্লোরিস্ট বলছি। এই ফ্লোরিস্ট ওয়ার্ডটাকে সেন্টেন্সে কিভাবে ইউজ করা যায়? সি ওয়েন্ট টু ফ্লোরিস্ট, সি ওয়েন্ট টু দ্য ফ্লোরিস্ট টু বাই রোজেস ফর হার মাদার, মানে সে তার মায়ের জন্য গোলাপ কিনতে ফুল বিক্রেতার কাছে গিয়েছিল। ফ্লোরিস্ট মানে হচ্ছে এখানটায় ফুল বিক্রেতা। এখানটা একটা ছবি আছে একটা ফ্লোরিস্ট ব্যক্তির, এই ব্যক্তিটা হচ্ছে ফ্লোরিস্ট যে ফুল বিক্রি করছে। তো যে ফুল বিক্রি করে সে হচ্ছে ফ্লোরিস্ট। ক্লিকি, যার অর্থ হচ্ছে ক্ষুদ্র দল। একটু পড়ে নিই তারপরে ক্লিকিটা বলছি। A small exclusive group of people, a small exclusive group of people, অর্থাৎ একটি ছোট্ট এবং বদ্ধ গোষ্ঠী যারা অন্যদের থেকে আলাদা একটি দল। স্কুল, কলেজ, সব জায়গাতে এরকম ক্লিকি দল লক্ষ্য করা যায়। ক্লিকি মানে হচ্ছে ক্ষুদ্র দল। এরা মানে এরকম প্রত্যেকটা টিমে একটা করে গ্রুপ থাকে, প্রত্যেকটা টিউশনে হোক, প্রত্যেকটা স্কুলে হোক, প্রত্যেকটা কোচিংয়ে হোক, এরকম একটা গ্রুপ থাকে যারা যে 5 জন ওরা নিজেদের মধ্যে থাকবে, কারোর সঙ্গে মিশবে না এবং অন্য কেউ তাদের সঙ্গে মিশতে গেলে তাদেরকেও মিশতে দেবে না। এদেরকে আমরা ক্লিকি বলছি। এ স্মল এক্সক্লুসিভ গ্রুপ অফ পিপল। ক্লিকি সেন্টেন্সে কিভাবে ইউজ করা হয়? দ্যাট ক্লিকি রিফিউজেস টু ইভেন টক টু আউটসাইডার্স অ্যাট দেয়ার লাঞ্চ টেবল, মানে সেই চক্রটি তাদের দুপুরের খাবারের টেবিলের বাইরে লোকেদের সাথে কথা বলতেও অস্বীকৃতি জানায়। যেমনটা বললাম, এই যে ক্লিকে মানুষজন 5-6 জনের গ্রুপ যারা অন্য মানুষদের সঙ্গে কম মিশে। এখানে ক্লিকের একটা পিকচার, এই মানুষজনগুলো নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকে, অন্য কারোর সঙ্গে মেশে না, অন্য কেউ মিশতে আসলে তাদেরকে মিশতে দেয় না, এরাই হচ্ছে ক্লিকি। আজকে লাস্ট ওয়ার্ড অর্ক্যাড, যার অর্থ হচ্ছে বাগান। বাগান তো আমরা সবাই জানি, বাগানকে গার্ডেনও বলা হয়। তো এই ওয়ার্কাড শব্দটার যে ওয়ান ওয়ার্ড তা হচ্ছে এ পিস অফ ল্যান্ড প্ল্যান্টেড উইথ ফ্রুট ট্রিজ, অর্থাৎ এ পিস অফ ল্যান্ড অর্থাৎ কিছুটা জমি, প্ল্যান্টেড উইথ ফ্রুটস যেখানে ফলের বাগান আছে। ফলের গাছ লাগানো জমি বা বাগান, ফলের গাছ। এই দেখো, গার্ডেন মানে হচ্ছে আমরা জানি বাগান যেখানে ফুল লাগানো হয়, আর এই অর্কাড মানে হচ্ছে বাগান যেখানে কিন্তু ফুল না ফল, সির্ফ ফল রহতা হ্যাঁ यहाँ पर, ফলের গাছ লাগানো জমি বা বাগান, সেটা হচ্ছে এখানে অর্কাড। অর্কাডটাকে আমরা সেন্টেন্সে কিভাবে ইউজ করতে পারি? দে স্পেন্ড দ্য আফটারনুন ওয়াকিং থ্রু দ্য অ্যাপেল অর্কাড, অর্থাৎ তারা দুপুরটা আপেলের বাগানে হেঁটে কাটিয়েছিল। অর্কাড যেমনটা বললাম যে এখানে বাগান, বাগানটা কিসের হবে? ফলের বাগান, সে অ্যাপেলের হোক বা অন্য কিছু কোনো ফলের, কিন্তু ফুলের বাগান হবে না, ফুলের বাগানকে আমরা গার্ডেন বলছি। এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা অর্কাড। কিসের অর্কাড? দিস দ্য অর্কাড অফ অ্যাপেল, অর্থাৎ এটা হচ্ছে আপেলের বাগান। থ্যাংক ইউ এভরিওয়ান এই ভিডিওটা দেখার জন্যে। যদি ভালো লেগে থাকে এবং যদি সিজিএল এর প্রত্যেকটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হোক, এডিয়ামস হোক, সিনোনিম অ্যান্টোনিম হোক, স্পেলিং হোক এবং রিডিং কম্প্রিহেনশন তোমরা যদি এরকম ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং যদি কোনো কিছু আরও এক্সট্রা জিনিস লাগে অবশ্যই কমেন্টে বলতে পারো, কারণ আমি সেই মতো তাহলে প্রিপেয়ার করে রাখবো। আরেকটু আমার ছোট্ট ব্রিফ ইন্ট্রোডাকশন দিয়ে দিই, আমি
সিজিএলের জন্য প্রিপারেশন নিচ্ছি। এমটিএস আমার 0.72 নাম্বারের জন্য হয়নি। সিএইচএসএল আমি প্রিলিমস পাস করেছিলাম কিন্তু মেন্স কোয়ালিফাই করতে পারিনি, মানে হচ্ছে পরীক্ষা দিতে জানি, বাবা অসুস্থ ছিল সেই কারণে। তো এবার আমি প্রিপারেশনটা তো নিচ্ছি অনেক দিন হয়ে গেল মোটামুটি। তো সেই কারণে আমি জানি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের সমস্যা কী। তো সেই কারণে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টগুলো ম্যাথ, রিজনিং, জিকেজেস পেরে যায়, কিন্তু ইংলিশে তাদের সমস্যা হয়। মেন সমস্যা হওয়ার মেন কারণ হচ্ছে তারা প্রিপারেশন নেয় হিন্দি মিডিয়ামের ম্যাডামদের সঙ্গে বা স্যারদের সঙ্গে, যেমন নিতু ম্যাম হোক, রানী ম্যাডাম হোক, এদের সঙ্গে। তো গ্রামারটা বুঝতে পেরে যায় কিন্তু রিডিং কম্প্রিহেনশন এবং ভোকাবুলারিতে প্রবলেম হয়। তো সেই প্রবলেম যাতে না হয় সেই জন্য আমি তোমাদের জন্য এই ভোকাবুলারির একটা সিরিজ বলা চলে না, পুরোটা ডিটেলসে আমি নিয়ে আসবো। আর যেমনটা আমি তো প্রথম দিনের ভিডিওতে আমি তো বলেছি যে 2021, 2022 এবং 2023 সালের যদি ভোকাবুলারিটাকে আমরা মুখস্থ করে নিই তাহলে আমাদের কিন্তু আর কোনো সমস্যা হবে না। কারণ টপাররা কিন্তু কখনোই ব্ল্যাক বুক বলো বা নিতু ম্যাডামের বই বলো, ওই বইগুলো থেকে 8,000 9,000 ভোকাবুলারি তারা কিন্তু মুখস্থ করে না। তারা প্রিভিয়াস ইয়ার্স 2-3 বছরের বা 4-5 বছরের পড়েছে, সেখান থেকেই চলে আসে। তো সেই কারণে বলছি সিরিজটাকে ফলো করো, বন্ধু বান্ধবদেরকে জানাও যারা প্রিপারেশন নিচ্ছে, খুবই হেল্পফুল হবে। এবং কমেন্ট তোমরা অবশ্যই করো, আমাকে কোনো সমস্যা হলে অবশ্যই জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। অবশ্যই কিন্তু কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে।